থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। অগ্রাধিকার দেওয়া হবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের। আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ব্যাংক লেনদেন সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। শিগগিরই হবে বিএনপির জাতীয় কাউন্সিল স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। সরকারের 47 দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা। দেশের খাদ্য ও শিল্প কারখানায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব। লোডশেডিং বেড়েছে, কমেছে উৎপাদন, রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা। নথি ছাড়াই চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশ নিচ্ছে 7 অ্যাসোসিয়েশন। করেন রিটার্ন দাখিল, নেই আয়কর সনদ, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এবং যুব সাফজিদে বীরের বেশে ভিড়ল ফুটবলাররা। হাতির ঝিলে জমকালো সংবর্ধনা বাফুফের, প্রত্যেকে পাবেন 1 লাখ টাকা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে শেফালি রহমান। হাম প্রতিরোধে আজ থেকে দেশের 18 জেলায় 30 উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের অগ্রাধিকারের ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। তবে যাদের এই মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। দর্শক, আজ ঢাকা নবাবগঞ্জ উপজেলায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, স্বাস্থ্যমন্ত্রী এসেছেন কিনা বা কবে নাগাদ আসবেন, টিকাদান কর্মসূচি কখন উদ্বোধন করা হবে জানাবেন। এই মুহূর্তে আমি ঢাকা নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেটি ভিতরে অবস্থান করছি, ঠিক মঞ্চের সামনে অবস্থান করছি, যেখানে স্বাস্থ্যমন্ত্রী আসবেন এবং এটি উদ্বোধন করবেন। আজ শিশুদের যে হাম রুবেলা প্রতিরোধ জরুরি টিকা 2026 সেটি কিন্তু প্রদান করা হবে এবং এইখান থেকে কর্মসূচি এই উদ্বোধনের পরপর কিন্তু আসলে সারা বাংলাদেশে টিকা কর্মসূচি শুরু হবে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে দেশের 18টি জেলায় 30টি উপজেলায় কিন্তু এই টিকা প্রদান করা হবে, যেখানে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে এবং যেটি বলা হয়েছে যে প্রাথমিকভাবে যে জায়গাগুলো আসলে সবচেয়ে বেশি রেড জোনে রয়েছে, অর্থাৎ বেশি সংক্রমণ হয়েছে, সেখানেই টিকাগুলো প্রথমে দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 12,03,267 জন শিশুকে টিকা কিন্তু প্রদান করা হবে এই 30টি উপজেলায় এবং সেই সাথে যেটি বলা হয়েছে যে যারা আসলে টিকা নেয়নি, অর্থাৎ যে শিশুরা সুস্থ রয়েছে তাদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেন যে যে জায়গাগুলোতে আসলে টিকা দেওয়ার কথা সেখানে অভিভাবকরা যেন শিশুদের নিয়ে আসেন এবং টিকা নিয়ে যান। এবং আরেকটি বিষয় যে এই যে হামের যে প্রকোপ সেটি কিন্তু অতিমাত্রা ছাড়িয়েছে বলা যায়। গতকালের যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সর্বশেষ তথ্যটি জানানো হয়েছে, এ পর্যন্ত 6,000-এর উপরে কিন্তু শিশু সংক্রমণ হয়েছেন, যে হামের রোগী তারা সংক্রমণ হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 98 জন রোগী কিন্তু হাম সন্দেহভাজন অর্থাৎ হাম আক্রান্ত হয়েছে, এই সন্দেহে কিন্তু মারা গিয়েছে এবং হাম হয়েছে সেটি নিশ্চিতভাবে কিন্তু মারা গিয়েছে 16 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু সেটি জানানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু এই যে মঞ্চটি রয়েছে এই মঞ্চটির সজ্জা চলছে এবং এইখানে সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। সকাল 9টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আসবেন এবং এটি উদ্বোধন করবেন এবং তারপর থেকে কিন্তু 30টি উপজেলায় এই হাম যে টিকা সেটি কিন্তু প্রদান করা হবে। ঢাকার নবাবগঞ্জ থেকে স্বাস্থ্য হাম টিকার এই ছিল সর্বশেষ তথ্য। শেফালি। ধন্যবাদ হিমেল। দর্শক, আজকে নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী এইচ হিমেল। বিয়ের 4 বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন মাহবুবুর রহমান ও আতিকা খাতুন সম্পত্তি। অভাবের সংসারে সেই সন্তানকে বাঁচাতে করেছিলেন ধার দেনাও, কিন্তু শেষ রক্ষা হলো না তার। 6 মাস বয়সেই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে শিশু আব্দুর রহমানের। সহকর্মী ফারুক আহমেদ চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু।
বিয়ের 4 বছর পর প্রথম সন্তান হয় মাহবুবুর রহমান ও আতিকা খাতুন দম্পতির, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে মাত্র 6 মাস বয়সেই মারা গেছে তাদের সন্তান আব্দুর রহমান। 2 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। ওই দিন সকালে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে দাফন করেন তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামে এই দম্পতির বাড়ি। সন্তান হারিয়ে বারবার মূর্ছা যান বাবা মা। চিকিৎসার অবহেলার কারণে আমার ছেলে আমার বুক থেকে চলে গেছে। ডাক্তারের আমার ছেলের ইঞ্জেকশন লাগবে সকাল 6টায়, সে ইঞ্জেকশন দিয়েছে দুপুর 12টায়। আমরা ডাক্তার করবে ওষুধ পাতিল করেছি বিভিন্ন রকম করে, 4 বছরকার উপরে পেয়েছি বাবুটাকে। ধার দেনা করে বাবুটাকে করতে গেছি, তাও চিকিৎসা পাইনি ভালো মতো ঠিক মতো। দম্পতির স্বজনেরা জানান, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। চেষ্টার কোনো ত্রুটি হয়নি। অভাব অনটনের মাঝেও প্রিয় সন্তানের জন্য কয়েকদিনে চিকিৎসায় খরচ করেন লাখ টাকা। শেষ মুহূর্তে শিশুটিকে পিআইসিইউতে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসার অভাবে আমার পোতা হারিয়ে গেল। বড় স্যারের কাছে গেছি, বড় স্যার কাছে সিস্টাররা নাই, যান ওখানে। বাচ্চার ক্যানালা করতে হবে, সে ক্যানালাটা করছে আপনার ওই পেঠিয়ে দিচ্ছে আরাকটে হনে ফের আরাকট পাঠাচ্ছে, মানে পাকা পাকা ঘুরেছে লাট্টু ঘুরা করে, ঠিক মতন সেবা দিচ্ছে না। আমার ভাই ধার দেনা করে প্রায় বাচ্চার পিছনে 1 লাখ টাকা মতো চলে গেল। আমার টাকাও গেল, আমার বাচ্চাও গেল। একটা অনুরোধ করে বলছে আমি দেশের সরকারকে, যেভাবে আগে আইন চালনা করেছিল যে বেডে যে ওষুধ ইঞ্জেকশন দিয়েছিল সে জিনিসটা যেন ওরা চালু করে। অনেক দিনের চিকিৎসার পর আতিকা প্রথম সন্তানের মা হন। এতে তাদের আনন্দের সীমা ছিল না, কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে এখন শুধুই বিষাদ। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশজুড়ে হঠাৎ শিশুদের মধ্যে বেড়েছে হামের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, আপনি জানাবেন হাসপাতালে হাম আক্রান্ত কতজন শিশু ভর্তি আছেন আর চিকিৎসা সঠিকভাবে পাচ্ছেন কিনা? ধন্যবাদ শেফালি আপনাকে। আপনি জানেন যে আসলে সারা দেশের মতো কিন্তু যশোরেও হামের প্রকোপ বেড়েছে। গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে শনাক্ত হয়েছে 5 জন। তো হামের যারা শনাক্ত হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন তাদের 82% কিন্তু শিশু। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাফায়েত আহমেদ আমাদেরকে এমন তথ্যই জানিয়েছেন। তো গত 24 ঘন্টায় 5 জন শনাক্ত হলেও একই সাথে কিন্তু 6 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং জেলায় এখন পর্যন্ত কিন্তু মোট 163 জনের হাম শনাক্ত হয়েছে। তবে রোগটি ল্যাব পরীক্ষায় কিন্তু আসলে খুব কমই সুযোগ পাওয়া যাচ্ছে, কারণ জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় কিন্তু হাম সন্দেহজনকভাবে কিন্তু প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তবে ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত কিন্তু শনাক্ত হয়েছেন 8 জন এবং জেলায় সর্বমোট 8 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া হামে আক্রান্ত এখনো ভর্তি রয়েছেন 23 জন। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখন জ্বর বা হামের উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে যেন দেরি না করে পল্লী চিকিৎসক বা এখানে সেখানে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে যেন হাসপাতাল কর্তৃপক্ষের শরণাপন্ন হয় এবং উন্নত চিকিৎসা গ্রহণ করে। একই সাথে হামের প্রতিরোধে আজকে কিন্তু যশোরের প্রত্যেকটি উপজেলায় সকাল 9টা থেকে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু করা হবে। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের কিন্তু এই টিকার আওতায় আনা হবে। তো যাদের শরীরে হামের সমস্যা রয়েছে, হামে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আজকে শুধু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং সুস্থ শিশুদেরকে শুধুমাত্র কিন্তু আসলে আজকে টিকা প্রদান করা হবে। তো হাম প্রতিরোধে আসলে শিশুদেরকে সবার সাথে খোলামেলা মেলামেশা থেকে সতর্ক থাকার জন্য কিন্তু ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে যশোরে হাম পরিস্থিতির সর্বশেষ। শেফালি, ধন্যবাদ সাগর। দর্শক, যশোর থেকে হামের প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। চলমান বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। জরুরি সেবা ব্যতীত সব বিপণী বিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টায় বন্ধ করতে হবে। পরিবর্তন আনা হয়েছে ব্যাংকের সময়সূচিতেও।
দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা 1 ঘন্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপনের পর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলকে সুসংগঠিত করতে কয়েক মাসের মধ্যে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাব সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের 47 দিনের কর্মকাণ্ডের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে অবহিত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার রাত 8:45 গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসে বিএনপি। জাতীয় নির্বাচনের পর এটি তাদের প্রথম বৈঠক। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের 47 দিনের কর্মকাণ্ড বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের প্রায় 47 দিন পর রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য। স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান ভার্চুয়ালি, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান ভার্চুয়ালি ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এর বাইরেও বহুজাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়া যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়াও প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কমিটির সহায়তায় ব্যবসায়ীদের সংকট নিরসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা 11:15টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান তারেক রহমান। এদিন বেসরকারি খাত উপদেষ্টা কাউন্সিলের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় নানা সংকট আর সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের সংকট সমাধান, ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 2:30টার দিকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধানের সাথে বৈঠক করেন সরকার প্রধান। বৈশ্বিক অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সহ উন্নয়ন খাতে সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় ব্যাংকটি। বৈঠক শেষে এসব নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়েও কথা বলেন মন্ত্রী। আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। সব মিলিয়ে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সহযোগিতা পাচ্ছি, মাল্টিল্যাটারাল বডিগুলোর থেকে সহযোগিতা পাচ্ছি এবং আশা করি এগুলোর সাথে সাথে আমরা দেশীয় সম্পদ দিয়ে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। আশা করি আগামীতে কোনো সমস্যা হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নবনিযুক্ত 14 জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়। 5 লাখ টন ডিজেল ও 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি। শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সিসিইএ কমিটির 3টি প্রস্তাবের সবকটি অনুমোদন করা হয়েছে। তবে ক্রয় কমিটিতে শুধু কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্টের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, বাকি দুটি প্রত্যাহার করা হয়েছে। বাকি 2টি প্রস্তাবের মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে 10 লাখ টন ডিজেল ও 1 লাখ টন অকটেন ক্রয় এবং মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান থেকে 1 লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়। এছাড়া 2 কার্গো এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব। দেশজুড়ে জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র হচ্ছে। রাজধানী থেকে জেলা শহর সবখানে ভোগান্তিতে সাধারণ মানুষ। কোথাও দীর্ঘ লাইন, আবার কোথাও পাম্প বন্ধ। যোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় মোটরসাইকেলে 500 থেকে 600 টাকা আর প্রাইভেট কারে 1500 থেকে 2000 টাকার তেল দিতে পারছে ফিলিং স্টেশনগুলো। তাও এক একজনের প্রায় 3-4 ঘন্টারও বেশি অপেক্ষা করতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অভিযোগ করছে অনেকে চাহিদার তুলনায় অতিরিক্ত তেল নিয়ে মজুত করে আবারও পাম্পে আসছেন। তাই এই সংকটের চিত্র প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। চট্টগ্রাম বন্দরে অব্যাহত আছে তেলবাহী জাহাজের নোঙর। সিঙ্গাপুর থেকে আসা 27,000 টন ডিজেল খালাস শেষে চলেছে মালয়েশিয়ান জাহাজ থেকে 34,000 টন ডিজেল খালাসের কাজ। এ মাসে আরও 3.25 লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে সরকারের। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রাম বন্দরে একের পর এক আসছে তেলবাহী জাহাজ, চলছে খালাস কার্যক্রম। শুক্রবার রাত 10টার দিকে শানগাং ফাজিয়ান নামের একটি মালয়েশিয়ান অয়েল ট্যাঙ্কার 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে প্রবেশ করে। শনিবার বিকেলে কর্ণফুলীর ডলফিন জেটিতে আনা হয়েছে খালাসের জন্য। চুক্তি অনুযায়ী তেল সরবরাহ করেছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে আসা 27,300 টন ডিজেলবাহী জাহাজ আজ 6 নম্বর ডলফিন জেটিতে খালাস কার্যক্রম সম্পন্ন করে। জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী চলতি এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় 4 লাখ টন। এ মাসে আরো 3.25 লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে সরকারের। আমাদের আসলে সংকট আমদানি চ্যানেলে কোনো সংকট নাই, আমদানি সরবরাহ স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। এখন মানুষ আসলে পেনিক ব্যাংক যেটা, এটা করার কারণে কিছু সংকট তৈরি হচ্ছে। সারা বাংলাদেশে প্রায় এই কিছুদিনের মাঝে প্রায় 4 লক্ষ লিটার ডিজেল এই জব্দ করতে পেরেছে এই আমাদের জ্বালানি মিনিস্ট্রি থেকে শুরু করে আমরা বিপিসি, তাছাড়া পুরো জেলা প্রশাসন বাংলাদেশের সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। আসলে আমরা যদি একটু স্বাভাবিক যতটুকু প্রয়োজন ওইটুকুই ক্রয় করি তাহলে আমাদের এই সংকটটা থাকবে না। বিপিসির তথ্য অনুযায়ী গেল 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গেল এক মাসে দেশে 11টি জাহাজে এসেছে প্রায় 2,80,000 টন ডিজেল, 22,000 টন জেট ফুয়েল এবং 25,000 টন ফার্নেস তেল। এর বাইরে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরো 22,000 টন ডিজেল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে প্রায় 4,000 কিলোমিটার দূরের বাংলাদেশে। বিশেষ করে খাদ্য ও শিল্প কারখানায় পড়েছে নেতিবাচক প্রভাব। এর মধ্যে লোডশেডিং বেড়ে কমেছে উৎপাদন। খাত সংশ্লিষ্টরা বলছেন, সংকট মোকাবেলায় উদ্যোগ নিতে হবে এখনই, অন্যথায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবের মতো এবারও উৎপাদন কমে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি। আলভি রায়হানের বিশেষ রিপোর্ট। পোশাক খাতের রপ্তানিকারক প্রতিষ্ঠান উইন্টার ড্রেস লিমিটেড বিশ্বের 10টির বেশি দেশে পোশাক রপ্তানি করে প্রতিষ্ঠানটি। কিন্তু গেল বেশ কিছুদিন ধরে লোডশেডিং বাড়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। জ্বালানি তেল সংকটে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন না জেনারেটরও। এ কারণে চলমান জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলছে প্রতিষ্ঠানটির রপ্তানিতে। পোশাক শ্রমিকরা বলছেন, আগের তুলনায় বেশি লোডশেডিং হওয়ায় অনেক সময় বসে থাকতে হচ্ছে তাদের। বিদ্যুৎ আগে থেকে এখন অনেক বেশি যায়, এখন আমাদের কাজ করতে সমস্যা হয়, জেনারেটর চলে খুব কম। বিদ্যুৎটা এখন বেশি যাচ্ছে, এর কারণে আমাদের
কাজ কম হচ্ছে। বাহিরে যুদ্ধের কারণে আমাদের এখানে আর কি বিদ্যুৎ বেশি যাচ্ছে, কাজের সমস্যা হচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা মানে জেনারেটর চালাইলে পরে তেল থাকে না, পরে মানে বন্ধ থাকে, কাজ বন্ধ থাকে। জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী শুধু মার্চে পণ্য রপ্তানি কমেছে 20%, যা গেল বছরের একই সময়ের তুলনায় 83,76,00,000 কম। সংশ্লিষ্টরা বলছেন এখনই পরিস্থিতি সামলাতে না পারলে বড় সমস্যায় পড়বে রপ্তানি খাত। সব মিলেই মনে হচ্ছে যে যুদ্ধের কারণে বড় ধরনের একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। দীর্ঘায়িত হলে এই সেক্টরটাকে আসলে বড় ধরনের হুমকির মধ্যে পড়তে হবে। প্রথমত হয়তো মালিক অনুৎসাহিত হচ্ছে, কারণ একদিকে অর্ডার নাই, একদিকে শ্রমিককে তার দায়বদ্ধতা থেকে লালন পালন করা ভেরি ডিফিকাল্ট। গভর্নমেন্টের আদার্স কিছু একটু হলেও এই সেক্টরটার উপরে আলাদা নজর রাখা উচিত। উৎপাদন শিল্পের বৃহৎ প্রতিষ্ঠান প্রাণ বলছে সময় যত যাবে সংকট তত বাড়বে, তাই সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের এক্সপোর্ট 50% করতে পারছি, বাকি 50% এই মুহূর্তে হচ্ছে না। পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জিং হবে এবং এক্সপোর্ট অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। পার্শিয়ালি সাবসিডি দিয়া যতটুকু সহনশীল পর্যায়ে রাখা যায় এটা সরকারকে করতে হবে। জ্বালানির দাম বাড়লে বাড়ে সারের দামও, যার সরাসরি প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। এছাড়া সরবরাহ ব্যাহত হলে ভোজ্য তেল, গম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। কোনো ধরনের কাগজে নথি ছাড়াই চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশ নিচ্ছেন 7টি অ্যাসোসিয়েশন। সার্কুলার অনুযায়ী হালনাগাদ আয়কর সনদপত্র, জেএসসিতে দেয়া অডিটেড ব্যালেন্স শিট ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী দেওয়ার কথা থাকলেও এর কিছুই সরবরাহ করেনি সংগঠনগুলো। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে নথি প্রদান তো দূরের কথা, সংগঠনগুলো জয়েন্ট স্টক কোম্পানি বা জেএসসিতে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোনো ধরনের রিটার্নই দাখিল করেনি। ফলে আইনের দৃষ্টিতে সুপ্ত এসব সংগঠন নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে। বিস্তারিত রিয়াজ সেজানের অনুসন্ধানী প্রতিবেদনে। ঠিকানাবিহীন নাম সর্বস্ব সংগঠনের মাধ্যমে বিনা ভোটে 6 জন পরিচালক নির্বাচন করে কিভাবে সুকৌশলে চট্টগ্রাম চেম্বারের নিয়ন্ত্রণ আনতে একটি চক্র সক্রিয়, দেশ টিভির অনুসন্ধানে এরই মধ্যে উঠে এসেছে সেই চিত্র। আদালতের স্থগিতাদেশ অমান্য করে অফিস সময়ের পর চেম্বারের কয়েকজন কর্মচারী কিভাবে নাম সর্বস্ব এসব সংগঠনের সদস্যপদ নবায়ন করে সেই দৃশ্য এরই মধ্যে উঠে এসেছে প্রতিবেদনে। এবার সেই সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখতে চাই আমরা। সিসিটিভির ফুটেজে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের পক্ষে নাম সর্বস্ব সংগঠনের সদস্যপদ নবায়ন করতে চেম্বার কর্মকর্তাদের সাথে কাজ করতে দেখা যায় টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক পদপ্রার্থী সাইফুল ইসলামকে। ফুটেজের শুরু থেকেই সাইফুল ইসলামের হাতে কোনো নথি বা কাগজপত্র দেখা যায়নি। চেম্বার কর্মকর্তা সালাউতুল্লাহ মোবাইল ফোনে প্রার্থীদের ছবি ও তথ্য কনফার্ম করে তালিকাবদ্ধ করতেও দেখা যায় ফুটেজে। আর অবৈধ এই কাজের জন্য কর্মকর্তাদের অর্থ প্রদানের দৃশ্য উঠে আসে সিসিটিভির ফুটেজে। ফুটেজ বিশ্লেষণে এটা নিশ্চিত কোনো ধরনের কাগজি নথি ছাড়াই সংগঠনগুলোর সদস্যপদ নবায়ন করা হয়েছে, কিন্তু বিষয়টির সত্যতা নিশ্চিত করতে চাই আমরা, তাই চট্টগ্রাম চেম্বার ভবনে টিম দেশ টিভি। চেম্বারের কর্মকর্তারা এ বিষয়ে সরাসরি কোনো সহায়তা করতে অপারগতা প্রকাশ করলে বাধ্য হয়ে তথ্য অধিকার আইনে চেম্বার সদস্যপদ নবায়ন করা কয়েকটি সংগঠনের তথ্য চাই আমরা। চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ী সদস্যপদ নবায়ন করতে 4 ধরনের কাগজের সংযুক্তি করতে হয়। এর মধ্যে গত বছরের চেম্বারের সার্টিফিকেট, ইটিআইএন এর ফটোকপি, হালনাগাদ আয়কর সনদের ফটোকপি, জেএসসিতে দেয়া প্রতি বছরের অডিটেড ব্যালেন্স শিট ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উল্লেখ করতে হয়। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যে 6টি প্রতিষ্ঠান নিয়ে আমরা অনুসন্ধান করছিলাম তাদের বেশিরভাগেরই তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানির ওয়েবসাইটে। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোর তালিকায় মাত্র একটি প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া গেছে। তথ্য অধিকার আইনে আবেদনের 20 কার্যদিবস, একাধিক অফিসের ক্ষেত্রে 30 কর্মদিবসের মধ্যে তথ্য দিতে বাধ্য থাকার কথা বলা হলেও 1 মাস অতিবাহিত হওয়ার পরও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক কোনো ধরনের তথ্য দিতে রাজি হননি। চেম্বার ভবনেও একই অবস্থা, কর্মকর্তারা আইন অমান্য করে কোনো ধরনের লিখিত উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে। ফলে আমরা দ্বারস্থ হই চট্টগ্রামের বিভাগীয় যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে। আবেদনের প্রেক্ষিতে সপ্তাহখানেকের মধ্যে আমাদের হাতে নথি এসে পৌঁছায়।
নথিতে দেখা যায় বোয়ালখালী অ্যাসোসিয়েশন জয়েন্ট স্টকে তালিকাভুক্তই হয়নি। অন্যদিকে পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনি অ্যাসোসিয়েশন, ট্রেড গ্রুপের ডাইজ অ্যান্ড কেমিক্যালস, চিটাগং মিল ফুড নিবন্ধনের পর আর কোনো রিটার্ন দাখিল করেনি। 7টি অ্যাসোসিয়েশনের মধ্যে কেবল চিটাগং টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কিছুদিন রিটার্ন দাখিল করলেও বেশ কয়েক বছর বকেয়া রেখেছে। ফলে প্রশ্ন ওঠে, আইনের দিক থেকে রিটার্ন সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করলেও কোনো প্রতিষ্ঠান নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। যে কোনো একটা সংগঠন কিন্তু নিবন্ধনের পরবর্তীতেই কোনো রিটার্ন দাখিল করেননি। আরজিসিতে কোনো রিটার্ন দাখিল না করার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো সব সুপ্ত সংগঠন হিসাবে অলরেডি ট্রিট হয়ে গেছে। আর দ্বিতীয়ত, যে নির্বাচন কমিশনের যে কন্ডিশন ছিল যে আপডেটেড ট্যাক্স, ভ্যাট, ডিউটি এগুলো পেমেন্ট করতে হবে, এগুলো ওনারা পেমেন্ট করেনি। সেই হিসাবে কিন্তু ওনাদের ইলেকশনের করার যে একটা কন্ডিশন সেটা ভায়োলেট করেছে। বন্দর নগরী হওয়ায় চট্টগ্রাম চেম্বার দেশের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তারপরেও নানা জটিলতায় দীর্ঘদিন নেতৃত্ব শূন্য প্রতিষ্ঠানটি। ব্যবসায়ীরা জানান, দ্রুত সুরাহা না হলে বিপাকে পড়বেন তারা। জনগণ এটার ইনডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হয়। এই যে ঝুলে থাকা বা ঝুলে রাখা, সৎ নেতৃত্ব আসতেই হবে, আনতেই হবে, এনি হাউ এনি কস্ট। জনতার চাপে হোক, সাধারণ মানুষের চাপে হোক, অথবা নিজের বিবেক জাগ্রত করে হোক, খুব ইমিডিয়েট নেতৃত্ব আসা উচিত এবং এই লিডারশিপ শুড বি অনেস্ট। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সরজমিন প্রতিবেদনেও প্রতিষ্ঠানগুলো যে নাম ঠিকানাহীন সেই তথ্য উঠে আসে। তারপরেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনের মাঠে টিকিয়ে রাখা হয়েছে অবৈধ এসব সংগঠনগুলোকে। তথ্য অধিকার আইনের আওতায়ও চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষের কোনো সহায়তা না পাওয়ার পেছনে কারণ অদৃশ্য এক রাজনৈতিক বলয়। কিন্তু আমরা বিশ্বাস করি রাজনৈতিক শক্তি থেকে আইনের শক্তি অনেক বড়। আইনের ধারা অনুযায়ী পরবর্তী কর্মসূচি হিসেবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বিষয়টি আমরা অবগত করেছি। আমরা বিশ্বাস করি পরবর্তী ধাপে নাম সর্বস্ব এসব সংগঠনের মুখোশ উন্মোচিত হবে। রিয়াজ সেজান, দেশ টিভি, চট্টগ্রাম। দেখছেন সংবাদ সকাল। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। দগ্ধ 2 শ্রমিককে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার দুপুর 1:15টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 2:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, টিন শেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে 7টি করা হয়। ঘটনাস্থলে আছেন সহকর্মী অনেক ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক জানাবেন আগুনের ঘটনা সম্পর্কে, মানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেরানীগঞ্জে গতকাল যে দুপুর 1:15টার সময় যে আগুনের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপনে বেশ কিছুটা সময় লেগেছে। 4:30টার দিকে তারা কিন্তু পুরোপুরি আগুন নির্বাপনে আনতে সক্ষম হয় কিন্তু কারখানার ভেতর থেকে কিন্তু 5 জনের মরদেহ প্রথমে উদ্ধার করা হয় এবং 2 জনকে উদ্ধার করে আহত উদ্ধার করা হয়, তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কিন্তু রাতের দিকে আরও একটি মরদেহ কিন্তু এই কারখানার ভেতর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে। কারণ এখনও এই কারখানার ভিতরে বা যে ধ্বংসাবশেষ রয়েছে সেই ভেতরে কিন্তু কোনো মরদেহ এখন পর্যন্ত আছে কি না সেটি কিন্তু নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও কিন্তু উদ্ধার অভিযান চলছে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে কিন্তু এসেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা কিন্তু এখান থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করছেন এবং তারা কিন্তু আগুন কী কারণে লেগেছে সেই বিষয়টি নিরূপণ করছেন এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের যে কারখানাটি ছিল এটি কিন্তু একটু গ্যাস লাইটের কারখানা ছিল। সেখানে কিন্তু পড়ে রয়েছে গ্যাস লাইটের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং যে কারখানাটির ধ্বংসাবশেষগুলো কিন্তু সরিয়ে ভিতরে কোনো এখন পর্যন্ত কেউ কর্মী আটকা আছে কিনা বা মরদেহ আগুনে পুড়ে গিয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস
সার্ভিসের পক্ষ থেকে এই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তো আমরা যতটুকু এখানে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, এই কারখানাটির আগেও বেশ কয়েকদিন এর আগেও কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কিছুদিন কিন্তু কারখানাটি বন্ধ রেখেছিলেন বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এই যে কারখানাটিতে এবং স্থানীয় গতকাল যে কর্মীরা ভিতরে আটকা ছিলেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই কারখানার আর প্রধান ফটকটি কিন্তু ভেতর থেকে বাইরে থেকে বন্ধ ছিল, এর কারণে বের হতে কর্মীদের বের হতে খুব কষ্ট হয়েছে বা বিভিন্নভাবে তারা বের হওয়ার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় যে স্থানীয়রা দাবি করছেন বা অভিযোগই করছেন যে এই যে ঘনবসতিপূর্ণ এলাকা, এই যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু ঘিঞ্জি এলাকা। এই ঘিঞ্জি সড়কের মাঝে এরকম একটি গ্যাস লাইটারের কারখানা, সেটি কিন্তু আশপাশের জন্য হুমকি। তারা বলছেন যে অভিযোগ করছেন বা স্থানীয় প্রশাসনের কাছেও দাবি জানাচ্ছেন যে এরকম কারখানা যাতে গড়ে উঠতে না পারে সেদিকে যাতে প্রশাসন নজর দেয়, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু এলাকাবাসী দাবি করছেন। তো পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো যে এই উদ্ধার অভিযানের সবশেষ তথ্য। ধন্যবাদ অনেক। দর্শক, কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটের কারখানায় আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী অনিক ইকবাল। কুমিল্লায় রেল ক্রসিংগুলো রূপ নিয়েছে ভয়াবহ মৃত্যু ফাঁদে। একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে। সবশেষ ঈদের সময় গেটম্যানের অবহেলায় ট্রেনের ধাক্কায় বাসের 12 জন যাত্রী নিহতের ঘটনায় নাড়া দেয় গোটা দেশকে। গেল 5 বছরে জেলায় এমন দুর্ঘটনায় প্রাণ গেছে 350 জনের, যার বেশিরভাগই ঘটে অরক্ষিত রেল ক্রসিংয়ে। প্রশ্ন উঠছে, এলজিইডি আর রেলওয়ের দায়িত্বহীনতায় এসব মৃত্যুর দায় নেবে কে? সহকর্মী সুমন কবির ভুঁইয়ার রিপোর্ট, জানাচ্ছেন সুপ্রিয়া ত্রিশা। গেল ঈদুল ফিতরের ঈদযাত্রায় স্বজনদের কাছে ফেরা হয়নি 12 জনের। পদুয়ার বাজার ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় থেমে যায় তাদের জীবন প্রদীপ, যেখানে তদন্তে উঠে আসে গেটম্যানের গাফিলতি। পুরো জেলায় এমন অরক্ষিত 21 লেভেল ক্রসিং এর পাশাপাশি রয়েছে আরও 59টি অরক্ষিত রেল ক্রসিং, যেখানে গেটম্যান না থাকায় সেগুলো রূপ নিয়েছে মৃত্যু ফাঁদে। লাকসাম রেলওয়ে থানার 5 বছরের হিসাব বলছে এসব ক্রসিংয়ে 2021 সালে 41টি, 2022 সালে 71টি, 2023 সালে 66টি, 2024 সালে 64টি, 2025 সালে 75টি আর 2026 সালের মার্চ পর্যন্ত 18টি দুর্ঘটনায় 354 জনের প্রাণহানি হয়েছে। অভিযোগ রয়েছে এলজিইডি রেলওয়ের সঙ্গে কোনো সমন্বয় না করেই লাইনের উপর দিয়ে তৈরি করেছে এসব সড়ক। নিয়ম অনুযায়ী রেলগেটে গেটম্যান নিয়োগ দেওয়ার কথা চুক্তির ভিত্তিতে। একটি লেভেল ক্রসিংয়ে 3 জন, স্পেশাল লেভেল ক্রসিংয়ে 6 জন গেটম্যান শিফটে দায়িত্ব পালনের কথা থাকলেও 2-1টি ছাড়া বাকিগুলোতে নেই কোনো নিরাপত্তা কর্মী। দায়িত্ব অবহেলা করে দেখি তো এই দুর্ঘটনাগুলো হচ্ছে। দায়িত্বগুলো যেহেতু ঠিকঠাক মতো পালন করে নতুন সরকার যেহেতু তাদেরকে একটু ভালো করে প্রোটেক্ট করে, এইগুলোই আমরা চাচ্ছি। এই লাইনম্যান এখানে না থাকার কারণে আর এই লাইনটা বন্ধ, লাইনটা নষ্ট হওয়ার কারণে নাকি আমরা তো শুনি, এখন আমরা তো স্থানীয় নয় জায়গায়, এই না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে। ট্রেন এলে ট্রেন দেখা যায় না, ওই যে ট্রেন টুনের যা ঝামেলা, ট্রেন এলে দিয়ে না, গেট যদি না ফালায় তাহলে আমার সমস্যা দেখি আমার তো মধ্যে রোড ক্লিয়ার। প্রায় সবই এলজিইডি কর্তৃপক্ষ নির্মাণ করছে। তারা দেখা যাচ্ছে যে রাতের আধারেও করে থাকে। আমরা বাধা দেই, আমাদের বাধা উপেক্ষা করে আমাদের অজান্তে তারা এই রাস্তাগুলি তৈরি করে এলজিইডি আমাদের সাথে সমন্বয় করে না। তো এই যে এখানে প্রায় আমার জুরিডিকশনে 59টি অবৈধ লেভেল ক্রসিং আছে, তার মধ্যে 30-35টা আছে খুবই ঝুঁকিপূর্ণ। তবে 31টি ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং এর বিষয়ে সদর দপ্তরের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়ে দায় সারার কথা জানায় জেলা এলজিইডি কর্মকর্তা। এলজিইডি এবং রেল ক্রসিং রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে এটাকে একটা সার্ভে করা হয়েছিল, এটা প্রায় 2 বছর আগে। সেখানে প্রায় 31টা স্পটে বলা হয়েছিল এটা ঝুঁকিপূর্ণ। তো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আমাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের এলজিইডি সদর দপ্তরে লেখা হয়েছিল। আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে সর্বশেষ এই তথ্যগুলো আপডেট করে আমি এগুলো বিষয়ে কী করণীয় যায় আমার কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। ভবিষ্যতের প্রাণহানি ঠেকাতে অবিলম্বে লেভেল ক্রসিংগুলোতে গেট তৈরি ও গেটম্যান নিয়োগের তাগিদ সচেতন মহলের। সুপ্রিয়া ত্রিশা, নিউজ ডেস্ক, দেশ টিভি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।
দেশের বিভিন্ন এলাকায় চলছে জ্বালানি সংকট। জ্বালানি সংগ্রহে লম্বা লাইন ফিলিং স্টেশনে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, জানাবেন জ্বালানি সংকট নিয়ে ভোক্তারা কি বলছেন? শেফালি, দেখুন, আসলে জ্বালানি সংকট নিয়ে সারা দেশে এক ধরনের অস্থিরতা চললেও সিলেটে কিন্তু শুরু থেকেই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল এবং এই মুহূর্তে এসে বলা যায় যে পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। কারণ এখানকার যারা পেট্রোল পাম্পের মালিক এবং কর্মচারী রয়েছেন তারা বলছেন যে গ্রাহক যারা আসছেন জ্বালানি তেলের জন্য তারা মোটামুটি তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তেল পাচ্ছেন। এবং এর বাইরে আপনাকে যদি বলে রাখি, গত 1 এপ্রিল হঠাৎ করেই সিলেটের পেট্রোল পাম্প মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন। তাদের দাবি ছিল প্রশাসন অভিযানের নামে তাদেরকে হয়রানি করছেন এবং এই দাবিটি উত্থাপন করেই মূলত তারা 1 এপ্রিল মধ্যরাত থেকেই ধর্মঘটের ডাক দেন। এরপরে আমরা যেমনটি দেখলাম 2 তারিখ বেলা 2টা পর্যন্ত ধর্মঘট চলমান ছিল এবং 2টার দিকে তারা প্রশাসনের সাথে বৈঠক করে সেটি তারা তুলে নেন এবং এরপর থেকেই তেল সরবরাহ কিংবা জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়ে ওঠে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে সিলেটের পেট্রোল পাম্প মালিক যারা তারা দাবি তুলেছিলেন যে ডিপোগুলো তাদের চাহিদা মতো তেল দিচ্ছে না। তবে ডিপো কর্তৃপক্ষ যেটি বলেছে যে যেখানে পাম্প মালিক সারা বছরে 9,000 লিটার তেল নিয়ে আসেন, সরবরাহ করেন, সেখানে তারা একদিনে কিংবা এক সপ্তাহেই 9,000 লিটার চাচ্ছেন। সেই চাহিদাটুকু তারা পূরণ করতে না পারার কারণেই আসলে ডিপো কর্তৃপক্ষের সাথে পাম্প মালিকদের এক ধরনের সমস্যা তৈরি হয়েছিল। তবে আপনাকে যদি বলি যে সিলেটে এই মুহূর্তে জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এবং আমরা। ধন্যবাদ খালেদ। দর্শক, সিলেটের ফিলিং স্টেশনে জ্বালানি সংকট আছে কিনা সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ আহমেদ। বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 7টায় উপজেলার ময়দানহাট ইউনিয়নের মোহাম্মদ নন্দীপুর গ্রামে এক ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা নিহত শাহনাজের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বাজারে আমার এই বন্ধুর দোকান অল্টন ডিলার, আমার দোকান তার পাশেই রড সিমেন্টের। তো ওই খুব দ্রুত আসে, খালি বলছে যে সুজন আয়, বাড়িতে লোক ঢুকছে। গান খেলতে খেলতে ভাই আসতে বলতেছে আমার বাসায় হচ্ছিল চোর ঢুকতেছে, চত ভাই দৌড়ে যা আসলাম, যা দিকে আমি মনে করো পড়ে আছে বিছনায় পড়ে দিকে চাকু মারছে, রক্ত। এই অবস্থা আমরা সেন্টার তুলে রানিং চলে এলাম জিয়া মেডিকেলে। দেখছেন সংবাদ সকাল। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি।